এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝো, অর্থাৎ যেটাকে আমরা কি বলি ইংলিশে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ। সেলফ সাফিসিয়েন্ট স্বয়ংসম্পূর্ণ মানে কি? স্বয়ংসম্পূর্ণ মানে আমরা এক কথায় বলতে পারি আমাদের গ্রামগুলো ছিল, প্রত্যেকটি গ্রাম তাদের নিজস্ব যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো বা তাদের সেই নিডগুলোকে ফুলফিল করতে পারতো তারা গ্রামের মধ্যে থেকে। অর্থাৎ একটা গ্রাম আর একটা গ্রামের ওপর কখনোই নির্ভরশীল ছিল না। গ্রাম সমাজের বৈশিষ্ট্য ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ স্বনির্ভর, অর্থাৎ নিজেদের প্রয়োজন তারা নিজেরাই পূরণ করতে পারত। তো গ্রামীণ স্বনির্ভরতার এই যে বিষয়টি আমরা স্বয়ংসম্পূর্ণ বা কথাটার ব্যবহারের মধ্য দিয়ে আমরা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করি। যে সহজ কথাই দুর্বল বলদ নির্ভর কৃষি ব্যবস্থা আর সহজ সরল যন্ত্রপাতি নির্ভর হস্তশিল্প ভিত্তিক যে সমাজের অবস্থিতি, যারা বাজারবিহীন সরল বিনিময় প্রথার মাধ্যমে বহির্বিশ্বের কোনো রকমের সাহায্য ছাড়াই অবস্থান করার শক্তি সঞ্চয়ের মধ্য দিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। অর্থাৎ খুব সহজ কথায় বলতে গেলে যে কোনো রকমভাবে যন্ত্রপাতি নির্ভর হস্তশিল্প ভিত্তিক যে সমাজ, সেই সমাজ যারা রয়েছে তারা সরল বিনিময় প্রথার মাধ্যমে বহির্বিশ্বের কোনো রকম সাহায্য ছাড়াই তারা কিন্তু নিজেদের প্রয়োজন মিটিয়ে নিতে পারত। সেই সকল ব্রিটিশ পূর্বে গ্রাম সমাজকে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ হিসেবে উল্লেখ করা হয়। এবং যৎসামান্য পরিবর্তনকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি দেখব যে ব্রিটিশদের এদেশে আগমনের পূর্বে আমাদের প্রতিটি গ্রামের পূর্ব পরিস্থিতি কেমন ছিল? ভারতবর্ষের এই সমস্ত স্বনির্ভর গ্রামগুলি ছিল ভারতীয় অর্থনৈতিক পরিস্থিতির একটা অন্যতম উপাদান। মানে আমরা বলতে পারি যে ব্রিটিশরা আসার আগে আমাদের ভারতবর্ষের প্রতিটি গ্রাম ছিল, আগমনের পূর্ব পরিস্থিতিতে আমরা যদি লক্ষ্য করি যে স্বনির্ভর গ্রামগুলি কিন্তু ভারতীয় অর্থনৈতিক বিষয়গুলির বা অর্থনৈতিক পরিস্থিতির একটা অন্যতম উপাদান ছিল। ওকে, আমি জাস্ট এটার জিস্টটুকু বললাম। সেকেন্ডলি কোনো সমাজতাত্ত্বিক এই স্বয়ংসম্পূর্ণতাকে আবার একটা অপরিবর্তিত মডেল হিসেবে মনে করেছেন। আবার কেউ বলছেন যে জীবনধারার সঙ্গে এটা এতটাই সন্নিবিষ্ট যে সার্বিক রাজনৈতিক উত্থান পতন, বৈদেশিক আক্রমণ, ধর্মীয় পট পরিবর্তন অথবা কোনো কালজয়ী যুদ্ধের পরিস্থিতি দেখা দিলেও গ্রামীণ পরিবেশের অভ্যন্তরে তাদের বিন্দুমাত্র কোনো প্রভাব আমরা দেখতে পাই। জীবন ধারণের যাবতীয় বিষয়ে তারা তাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। দেখো তাহলে গ্রাম মানে এই গ্রাম জীবন ধারণের জন্য যা কিছু তাদের প্রয়োজন তাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের বিশেষ গুরুত্ব উপলব্ধি তারা করতে পারেনি। ওকে, সুতরাং স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ হলো এমন একটি বিশেষ গ্রাম সম্প্রদায় যার মধ্যে কি থাকবে? স্বয়ংসম্পূর্ণ মানে সমষ্টিগত মানসিকতা থাকবে এবং জীবন ধারণের মৌলিক প্রয়োজনগুলি মেটানোর জন্য তারা গ্রামের বাইরের কোনো প্রকার সাহায্যের উপর নির্ভরশীলতার প্রয়োজন তাদের হয় না। যদিও এই সকল গ্রাম সমাজে কতগুলি বিশেষ করে ধর্মীয় বিষয় ইত্যাদি বা কোনো ক্ষেত্রে বহির্গ্রামের ওপর নির্ভর করতে হতো। তাই কোনো সমাজতাত্ত্বিক ভারতীয় গ্রামগুলির স্বয়ংসম্পূর্ণতার ওপর সন্দেহ প্রকাশ করেন যে আদৌ স্বয়ংসম্পূর্ণ ছিল কিনা। স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলি বহু শতাব্দী ধরে তাদের এই মনে করেন যে স্বয়ংসম্পূর্ণতা তারা বজায় রেখেছে। বহু শতাব্দী ধরে সব বছরের পর বছর তাদের মধ্যে এই স্বয়ংসম্পূর্ণতা বজায় রেখেছে। যাই হোক, স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলি বহু শতাব্দী ধরে তারা একটা আলাদা প্রজাতন্ত্র হিসেবে কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল এবং গ্রামীণ উৎপাদনের সঙ্গে সঙ্গে ভিন্ন গ্রামে যাতায়াতের অনুমতি পেত না। হ্যাঁ, গ্রামীণ যা উৎপাদিত হতো প্রত্যেকটা গ্রামের নিজেদের প্রয়োজনে, অর্থাৎ তখন কৃষির যে বাণিজ্যিকীকরণ সেটা কিন্তু হয়নি। এই উদ্বৃত্তবিহীন সংকীর্ণ বাজার এবং মুদ্রাবিহীন, তাহলে কী থাকো? উদ্বৃত্তবিহীন মানে কোনো উদ্বৃত্ত থাকতো না, সংকীর্ণ বাজার মানে খুব গ্রামের মধ্যেই সেই বাজারটা থাকতো, মুদ্রাবিহীন কোনো মুদ্রা ছিল না, বিনিময় প্রথা ছিল, একটা জিনিসের বিনিময়ে একটা জিনিস নেওয়া। ওকে, কুসংস্কারাচ্ছন্ন পরিস্থিতির সঙ্গে গ্রাম সম্প্রদায় এতটাই মানিয়ে নিয়েছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে একবারও কিন্তু এই কাঠামোর পরিবর্তনের কথা ভাবেনি। অর্থাৎ তাহলে কি বুঝলাম আমরা এতটা আলোচনা করে? যে গ্রাম সমাজ এমন একটা সময় শতাব্দীর পর শতাব্দী টিকে ছিল বা এমন একটা সময়
আমরা দেখেছি যে তাদের প্রত্যেকটা প্রয়োজন গ্রামের মধ্যেই মিটত। তাদের এই সময় এমনকি উদ্বৃত্ত কোনো ফসল থাকতো না, যেটা থাকতো কি তারা ওই মুদ্রাবিহীন বাজার যেহেতু ছিল, তারা বিনিময় প্রথার মধ্য দিয়েই কিন্তু এগুলোকে করতো, ওকে, এগুলোকে কন্ট্রোল করতো। এবার বৈশিষ্ট্যে চলে আসি। এবার সুদীর্ঘ কাল ধরে আমরা গ্রাম সমাজের কথা, আমরা স্বনির্ভর গ্রাম সমাজকে দেখেছি, এবং সেখানে প্রথমত একটা বৈশিষ্ট্য দেখো, এটা 1 নম্বর, যে স্বনির্ভর গ্রাম সমাজের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাজারবিহীন পরিস্থিতিতে মুদ্রাবিহীন অর্থনীতিতে সার্বিক বিনিময় হয়, এবং এই সার্বিক বিনিময় প্রথার মাধ্যমে যোগদানের ভারসাম্য বা ব্রহ্মার প্রচেষ্টা, যোগানের ভারসাম্য ব্রহ্মার প্রচেষ্টা, এক্ষেত্রে উৎপাদনশীল জাতিগুলি পরস্পরের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখত। দ্বিতীয়ত, মুদ্রা ও বাজার বিমুখ গ্রামীণ অর্থনীতিতে দ্রব্যের মূল্যমান নির্ধারণ এবং বন্টনের ক্ষেত্রে যজমানি প্রথার একটা গুরুত্ব ছিল। এবং সেখানে যজমানি প্রথা কি? যজমানি প্রথা হচ্ছে ওই একটা কিছুর বিনিময়ে একটা যজমান ছিল, কামিন ছিল, তারা পরিষেবা দিত, সেই পরিষেবার বিনিময়ে কিছু বিনিময়ের মধ্য দিয়ে তারা কাজ করতো, সেই কাজের বিনিময়ে তাদেরকে কিছু উপাদান দিত, বা তাদেরকে কিছু অর্থের কনসেপ্ট যেহেতু ছিল না, হ্যাঁ, তার ফলে তার বদলে তাদেরকে কিছু উপঢৌকন বা দেওয়া হতো বলা যেতে পারে। তার ফলে কি গ্রামের যে স্বয়ংসম্পূর্ণতা সেটা কিন্তু অপরিবর্তিত অবস্থায় ছিল দীর্ঘদিন। তৃতীয়ত, স্বনির্ভর গ্রাম সমাজের জমি বন্টন, সংরক্ষণ, রাজস্ব আদায় বলো বা আইন বিচার, শান্তি শৃঙ্খলা, যার ক্ষেত্রেই বলি না কেন, এগুলো প্রত্যেকটাই গ্রাম পঞ্চায়েতের হাতে ছিল। তাই না? আগে কী হতো? আগে কোনো সমস্যা হলে কে কন্ট্রোল করতো? গ্রামের সমস্যা গ্রাম পঞ্চায়েত কন্ট্রোল করতো, ওকে। গ্রাম পঞ্চায়েতের এই প্রশাসনিক ভূমিকাকে অকপটে মেনে চলতে বাধ্য হতো, তার ফলে পরিস্থিতির কোনো পরিবর্তন কিন্তু হতো না। চতুর্থত চলে আসি, স্বনির্ভর গ্রাম সমাজের আরও একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো জমির যৌথ গ্রামভিত্তিক মালিকানা, কোনো ব্যক্তি মালিকানা ছিল না। ফলে ব্যক্তি মালিকানার মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের কোনো সুযোগ এখানে ছিল না। প্রত্যেকটা মানুষ কৃষিজীবীর সঙ্গে যুক্ত ছিল, এবং কৃষি ব্যবস্থা ছিল গ্রামভিত্তিক যৌথ মালিকানার অধীন। মানে কারোর নির্দিষ্ট কোনো জমি নেই, সবাই ওই গ্রামে পার্টিকুলার যে জমি বা সেই জমিতে তারা চাষ করবে, এবং তারা গ্রামের প্রয়োজনেই চাষ করবে, কারণ যেহেতু এই সময় কোনো ব্যক্তি মালিকানা ছিল না। পঞ্চমত, স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা, পারস্পরিক সহাবস্থান, গ্রাম সম্প্রদায়ের যৌথ মানসিকতা, সকলের সমানাধিকার ইত্যাদি সুরক্ষিত হতো, এবং জমির গ্রামভিত্তিক মালিকানার ফলে ভূমিহীনতার কোনো প্রকার সুযোগ কিন্তু ছিল না। জমির সঙ্গে একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক গড়ে উঠেছিল। এটা গেল। আরেকটা যে স্বনির্ভর গ্রাম সমাজের আরেকটা বৈশিষ্ট্য, যে পারস্পরিক সুদৃঢ় বন্ধন, গ্রামের ঐতিহ্যের প্রতি বংশ পরম্পরাগত শ্রদ্ধা প্রদর্শন এবং পারস্পরিক ঐক্যের ফলে এত সুদৃঢ় ছিল যে বহুবার ভারতবর্ষের শাসন ক্ষমতা হস্তান্তরিত হয়েছে। বহু যুদ্ধ দেশে সংগঠিত হয়েছে আমরা জানি, কিন্তু গ্রাম সমাজের অভ্যন্তরে তার বিশেষ কোনো প্রভাব আমরা দেখতে পাইনি, তাই না? মানে গ্রাম সমাজের অভ্যন্তরে কিন্তু তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু ছিলই। আরেকটা বিষয় যেটা, যে সপ্তমত, পেশাভিত্তিক জাতি ব্যবস্থা গ্রাম স্বনির্ভরতার একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ এক একটি মানুষ এক একটি পেশার সঙ্গে যুক্ত, কারণ জাতকে কেন্দ্র করে তাদের পেশা নির্বাচন হতো। এর ফলে কি বংশ পরম্পরায় ওই উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকতো। মানে একজন কামারের কাজ করছে, একজন কুমোরের কাজ করছে, তার ফলে কি কোথাও গিয়ে এই যে কোনো রকম যোগান বা বিনিময় প্রথায় কোনো ঘাটতি হতো না। মানে কেউ পেশার পরিবর্তনের সুযোগ তো পেত না, কারণ পেশা তৈরি হতো কীভাবে? জাতের ওপর বেস করে পেশা তৈরি হতো। আবার উৎপাদনমুখী স্থায়ী বিনিময়ের মাধ্যমে দুটি পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন এবং বংশ পরম্পরাও কিন্তু সুদৃঢ় হতো, তার ফলে পরিবর্তন কিন্তু ছিল না। অষ্টমত, পেশাভিত্তিক উৎপাদনমুখী পরিবারগুলি কাঁচামাল গ্রাম থেকেই সংগ্রহ করতে পারত, এবং এগুলি সংগ্রহের জন্য পরিবারগুলোকে কোনো প্রকার রাজস্ব বহন করতে হতো না, অথবা গ্রামের অভ্যন্তরে বাণিজ্যের জন্য কোনো প্রকার রাজস্বের দায়বদ্ধতা নিতে হতো না। তার ফলে রাজস্বের কোনো ব্যাপার ছিল না। এটাও স্বয়ংসম্পূর্ণ গ্রামের একটা বৈশিষ্ট্য। আর নবমত যেটা ছিল, যে গ্রামীণ কৃষি হস্তশিল্পগুলি ছিল প্রযুক্তিবিহীন, উৎপাদন ছিল অত্যন্ত নিম্নমানের, শ্রম বিভাজনের অনুপস্থিতি গ্রামীণ উৎপাদনের গুণমান বৃদ্ধির পক্ষে একটা প্রতিকূল পরিবেশ তৈরি করেছিল। মানে যেহেতু শ্রম বিভাজন ছিল না, তার ফলে গ্রামের উৎপাদনের গুণমান বৃদ্ধি হচ্ছিল না, এই গুণমান বৃদ্ধির একটা প্রতিকূল পরিস্থিতি ছিল। তাছাড়া গ্রাম সম্প্রদায়ের
সবচেয়ে কঠোর একটা পাঠ দেখা যায় যেটা যে জাতিভিত্তিক পাঠ, তাই না? তাহলে জাতিভিত্তিক হওয়ার ফলে কোনো রকম ব্যক্তিগত প্রয়াস, উদ্ভাবনী শক্তির আত্মপ্রকাশের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তনের পরিবেশ গড়ে উঠতে পারেনি, এবং নতুন নতুন পেশা ধারণের মাধ্যমে উৎপাদনগত বৈচিত্র্য গড়ে তোলার পরিবেশ ছিল অনুপস্থিত। তার ফলে কি নতুন কোনো পেশাও নেই, উৎপাদনে বৈচিত্র্যও নেই, মানে জাত ভিত্তিক যে পেশাগুলো ছিল সেই পেশাগুলো অনুযায়ী উৎপাদন হচ্ছিল। ওকে, এবং এই যে সংগঠনগুলির প্রত্যেকটি পরিবারকে মানে এই যে পেশাগত বৈচিত্র্যহীনতা বা উৎপাদনের প্রযুক্তিহীনতা তৎকালীন সমাজের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল। মানে পেশায় কোনো বৈচিত্র্য নেই, উৎপাদনে প্রযুক্তি নেই। দশমত, স্বনির্ভর গ্রাম সমাজে যে সকল সামাজিক প্রতিষ্ঠান অবস্থান করত তা কঠোরভাবে জাতভিত্তিক ছিল, সম্পূর্ণটা কাস্ট বেসড। ওকে, এই সংগঠনগুলি কতগুলি পরিবারকে ভিত্তি করে অবস্থান করত, মানে বলা যেতে পারে কিছু পরিবারের সমষ্টি। ওকে, কঠোরভাবে জাতভিত্তিক হওয়ার ফলে জাতি নির্দেশিকার ঊর্ধ্বে এসে কেউ গ্রাম সমাজকে নতুন পথের সন্ধান দিতে পারেনি, এটাও একটা পার্ট। তারপরে সি 11 নম্বর, স্বনির্ভর গ্রাম সংস্কৃতি ছিল কুসংস্কার, অন্ধবিশ্বাস, অসংস্কৃত পূজা, সংকীর্ণতা এবং জাত প্রথার অনুকূল। মানে জাত প্রথাকে টিকিয়ে রাখার জন্য যা যা দরকার এই সময় কিন্তু ছিল, কুসংস্কার, অন্ধবিশ্বাস এগুলোও ছিল। তার ফলে গ্রাম জীবনের অভ্যন্তরে একটা চরম অচল অবস্থা দেখা দিয়েছিল, যা থেকে মানুষের মুক্তি ছিল না। আর লাস্টলি যেটা, যে গ্রামগুলি সংকীর্ণ খণ্ড খণ্ড প্রজাতন্ত্র ভিত্তিক হওয়ার ফলে অখণ্ড ভারত রাষ্ট্র চেতনা থেকে গ্রাম সম্প্রদায় ছিল বঞ্চিত। মানে গ্রাম সম্প্রদায় তার সেই ছোট্ট প্রজাতন্ত্রের বাইরে আর কখনোই ভাবতে পারত না। ওকে, যার পরিণতিতে ভারতের সামগ্রিক অগ্রগতিও অনেকখানি বিলম্বিত হয়, এটা একটা কারণ। সুতরাং আমরা কি দেখলাম, যে গ্রাম সমাজের স্বয়ংসম্পূর্ণতা কোনো একটি বিষয়ের উপর নির্ভরশীল ছিল না, আবার বিষয়গুলির সঙ্গে সামাজিক, আর্থিক, রাজনৈতিক ও ধর্মভিত্তিক মনস্তাত্ত্বিক এমনই বন্ধনের জটাজাল সৃষ্টি হয়েছিল, যা থেকে ছিঁড়ে বেরিয়ে আসার কোনো উপায় অন্তর খুঁজে পাওয়া যায়নি। এবং সামাজিক সংগঠনগুলি যদি জাতি ধর্মের খোলস থেকে বেরিয়ে এসে বিবর্তনকে পাথেয় করে সংঘবদ্ধ হতে পারতো, তাহলে হয়তো গ্রাম রূপান্তরের পথ খুলে গেলেও যেতে পারতো। ওকে, তার ফলে এটা একটা সমস্যা কিন্তু রয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ গ্রাম। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি, যে স্বয়ংসম্পূর্ণ গ্রাম হলো এমন একটি গ্রাম যে গ্রাম তাদের নিজেদের প্রয়োজনীয় যা কিছু, তাদের নিজেদের প্রয়োজনে যা কিছু দরকার হয় সেগুলো সম্পূর্ণরূপে তারা একে অপরের সঙ্গে বিনিময় প্রথার মধ্য দিয়ে কিন্তু করতে পেরেছে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ গ্রামের ক্যারেক্টারিস্টিক্স, সংজ্ঞা এবং ক্যারেক্টারিস্টিক্স। দেখা হচ্ছে পরের ভিডিওতে।